হ্যাঁ, আমাকে কিস করেছিল অনবরত, সামলাতে পারিনি নিজেকে। সরি দোস্ত, মাফ করে দিস। কি বলছিস? কি হয়েছে আমাদের? যেটা একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে হয়, অনেক গভীর ভালোবাসাবাসি হয়েছে। হোয়াট? প্লিজ দোস্ত, মিথ্যা কথা বলিস না। আমি মারা যাব এমন কিছু হলে। মাকে কি বলবো? আল্লাহ, আমার সব শেষ। অবস্থা বেগতিক দেখে রূপকে সামলাতে লাগলাম। রূপ, কিছু হয়নি তেমন, সত্যি, প্লিজ কাঁদিস না। সত্যি তো? তোকে তো বালিশ দিয়ে মারতে লাগলাম। রেহানকে, বজ্জাত রেহান, কুকুর, হারামি। চান্স পেয়ে রূপকে আষ্টে পষ্টে জড়িয়ে নিলাম, বুকে জড়িয়ে আছি রূপকে, আর এগুলোই মিস করেছিলাম। থ্যাঙ্কস জানো। নিজেকে সামলে সরে আসে রূপ। ক্লাস আছে তো, চল না? ও হ্যাঁ চল। দুজনে নাস্তা করে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। ক্লাস শেষে রূপ বেরিয়ে আসে, রেহান প্রিন্সিপালের কাছে, তাই বাহিরে দাঁড়িয়ে আছে রূপ। রূপমন্তী, কেমন আছো? ভালো স্যার, আপনি ভালো আছেন? ম্যাডাম কেমন আছে? ভালো। আর আপনার মেয়ে? ভালো। আজ বেশ খুশি মনে হচ্ছে। জি, সব আগের মতো হয়ে গেছে। ভেরি গুড নিউজ। মুচকি হাসলো রূপ, সামনে তাকাতেই মুখ শুকিয়ে গেল। রেহান রাগি চোখে তাকিয়ে আছে ওর দিকে। আচমকা আরিফুলের সামনে থেকে রূপের হাত জোরে টেনে বাইরে নিয়ে গেল রেহান। রেহান, হাত ছাড়। উফ, ব্যথা পাচ্ছি। চোখে পানি চলে আসে আমার। ওনার সাথে এত কথা কিসের? স্যার এসে কথা বলা শুরু করলো। স্যার কি মনে করবে বল? ও স্যার কি মনে করবে এ নিয়ে তোর চিন্তা, আর আমার কেমন লাগছে তোর চিন্তা নাই। জানিস না তোকে কতটা থেমে গেলাম আমি। অবাক চোখে দেখছি রেহানকে। কি? কিছু না, বাসায় চল। রূপের হাত ধরে বাসার দিকে এগোলো রেহান। বাসায় পৌঁছে হাত ছেড়ে দিল রূপের। ফ্রেশ হয়ে নে লাঞ্চের অর্ডার করছি। রেহান চলে গেল সামনে থেকে। সোফায় ধপ করে বসে পড়ল রূপ। চোখের পানি থামছেই না রূপের। রেহান কেন এমন করলো? কিভাবে রূপকে স্যারের সন্দেহ করতে পারে? চোখ মুছে উঠে দাঁড়ায় রূপ। রুমের দিকে চলে যায়, আলমারি থেকে কাপড় বের করে ওয়াশরুমে চলে যায়। রুমের দরজা খুলে রেহান, না রূপ নেই, ফ্রেশ হচ্ছে মনে হয়। হঠাৎ রেহানের ফোন বেজে ওঠে। হ্যালো মা, ভালো আছো? জি আব্বু, তুই কেমন আছিস? এই তো ভালো। বাবা কেমন আছে? ভালো আছে। রূপের খবর নিস তো, কেমন আছে ও? জি মা, ভালো আছে। বাংলাদেশে আসছিস তো 6 মাস পর? ইন্টার্নে আছে মা। কি বলিস বাবা, তোর বেস্ট ফ্রেন্ডের বিয়ে আর তুই আসবি না? মানে বুঝলাম না মা। আরে বাবা, রূপের বিয়ে ঠিক হয়ে গেছে, জানিস না? মুহূর্তের মধ্যে সব অন্ধকার হয়ে গেল রেহানের। মার কোনো কথাই কানে আসছে না ওর। বুকের ভিতর চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে ওর। রেহান, শুনতে পাচ্ছিস বাবা? রেহান একটু জোরে ডাকলো এবার। জি মা। চোখ ঝলঝল করছে রেহানের। কি হলো তোর? না মা, একটু কাজ করছিলাম। বলো। আসবি তো? না। কেন? ব্যস্ত থাকবো তখন অনেক। তাই বলে রূপের বিয়েতে আসবি না? না মা, একটা কল আসছে, রিসিভ করতে হবে। রেহান ফোন কেটে নিচে আসার দিল ফোনটিকে। দ্রুত রূপের রুমের দিকে এগোলো। রূপ আয়নার সামনে চুল ঠিক করছিল। রেহান তুই? রূপের কাছে এসে ধাক্কা মেরে ফেলে দিল রূপকে। কেন করছিস এমন? রেহান কি বলছিস? কি করেছি আমি? কেন এমন করছিস? কখনো আপন ভাবিসনি আমাকে? তুই আমার সবচেয়ে আপন। চুপ থাক, অনেক আগেই বলেছিস আমি তোর এই, আমি তোর সেই। রেহান প্লিজ, একটু ভালো করে বল কি করেছি। বিয়ে করছিস আর একবার বলারও প্রয়োজন মনে করিসনি? ও, এই কথা, এই জন্য এমন করছিস তুই? ভাবলাম কি না কি হয়ে গেছে। ও। রেহান চলে গেল রূপের রুম থেকে। ড্রেসিং টেবিল ধরে আস্তে করে উঠল রূপ। কোমরে হাত দিয়ে কাতরিয়ে উঠল ব্যথায়। দাঁড়াতেই চোখের সামনে সব যেন অন্ধকার হয়ে গেল। আর কিছুই মনে নেই এরপর। চোখ খুলে জিমের কোলে আবিষ্কার করলো নিজেকে। কাঁদছে রেহান। সরি রূপ, আর এমন করব না। আরে সরি বলার কি হলো? ঠিক আছে আমি। মিথ্যা বলিস না, আর অনেক কষ্ট দেই তোকে, তাই না? প্লিজ মাফ করে দে। রেহান পাগলের মতো করছিস কেন? ঠিক আছে আমি। উঠে বসলাম আমি। মাথাটা কেমন ঘোরাচ্ছে জানি। তুই বস, তোর খাবার নিয়ে আসছি। ওকে। রেহান নুডলস নিয়ে এলো রূপের কাছে। নিজ হাতে খাইয়ে দিল রূপকে। শুয়ে পড়, তোর চুল হাতিয়ে দিচ্ছি।
হুম। শুয়ে পড়ল রূপ, চুল হাতিয়ে দিচ্ছি। রেহান, হুম আমাকে বুকে নিয়ে ঘুমাবি? রূপের পাশে শুয়ে বুকে টেনে নিলাম। আমার বুকে শুয়ে আছে রূপ। যাচ্ছি না কই? তোর বিয়েতে। আসতে হবে না, তুই আসলে খাবার শর্ট পড়বে। সব তোর জামাইকে রেখে রেখে খাওয়াবি। খাবই তো, একটা মাত্র জামাই আমার। হালকা হেসে জোরে রূপকে জড়িয়ে নিলাম। পরের দিন সকালে কলেজে যেয়ে জানতে পারলো সামনের সপ্তাহে ফাইনাল এক্সাম। রেহানের মাথায় বাজ পড়লো, কিছুই তো পড়েনি, কিন্তু রূপ নিশ্চিন্তে আছে। ওর পুরো সিলেবাস কমপ্লিট। ছোটকালে প্রত্যেক ক্লাসে ফার্স্ট হয়ে এসেছে। ট্যালেন্ট পুলে বৃত্তি পাওয়া স্টুডেন্ট রূপ, কিন্তু রেহান টেনে টুনে পাশ করে আসছে প্রত্যেক ক্লাসে। আরিফুল রেহানের কাছে এলো। পড়াশোনা করো রেহান। জি স্যার। ঢোক গিলছি বারবার, এত দ্রুত পরীক্ষা রুটিন দিবে ভাবিনি স্যার। ক্লাস থেকে বের হতেই সব স্টুডেন্ট বের হয়ে গেল। রেহান আর রূপ বাসার দিকে রওনা হয়েছে। রেহানের দিকে একবার তাকালো রূপ। কিছু হয়েছে? না কিছু না। আমাকে বলবি না? পরীক্ষার রুটিন দিল দেখলি না? কি করব, কিছুই তো পারি না। পড়বি? কতগুলো বই, কখন শেষ হবে? হবে, টেনশন করিস না, আমি আছি না। পরীক্ষার সময় তো আমাকেই ভুলে যাস। শুনে লিখবি কেন? নিজে পড়েই পরীক্ষা দিবি। আস্তা কিপটা তুই। হালকা অভিমান করে সামনে হাঁটতে লাগলো রেহান। পিছন থেকে রেহানের গলা জড়িয়ে ধরল রূপ। দোস্ত প্লিজ রাগ করিস না, এবার আমি তোকে পড়াবো। হো। আচ্ছা, হেল্পও করব। ওকে ডান। মনে থাকে যেন পরীক্ষা পর্যন্ত। ওকে, মনে থাকবে। এরপর থেকে শুরু হলো রেহানের পড়াশোনা। রূপ ওকে পড়িয়েছে প্রত্যেকটা সাবজেক্ট। পরীক্ষার দিন ঘনিয়ে এলো। রূপকে অবাক করে দিয়ে রেহান ওর হেল্প নেয়নি কোনো পরীক্ষাতেই। বেশ ভালো হয়েছে দুজনের পরীক্ষা। লাস্ট পরীক্ষা দিয়ে বেরিয়ে এলো দুজন। গেট থেকে বের হতেই আরিফুল রূপকে ডাকলো। রূপন্তী, জি স্যার। পরীক্ষা কেমন হয়েছে তোমার? জি স্যার, ভালো। বাংলাদেশে চলে যাবা তাই না? জি স্যার। নিজের খেয়াল রেখো। জি। রেহান, বেস্ট অফ লাক ম্যান। থ্যাঙ্কস স্যার। চল রূপ। চল। বিকেলে বারান্দায় বসে কফি খাচ্ছে ওরা। রেহান কিছু বলতে গেল, চুপ করিয়ে দিল রূপ। আলমারি থেকে একটা বক্স বের করে আনলো রূপ। হাত দে। কেন? আরে বেটা, হাতটা দে। রেহানের হাত টেনে নিয়ে একটা ঘড়ি পরিয়ে দিল রূপ। ঘড়িটা পছন্দ করছিল রেহান, কিন্তু ওই দিন টাকা ছিল না দেখে কিনতে পারেনি। রূপের চোখ বেয়ে অঝরে পানি ঝরছে। এইটা তোর কাছে আমার স্মৃতি থাকবে দোস্ত, কখনো ভুলে যাবি না। ভালো দেখে একটা জব খুঁজে নিবি, খুব সুন্দর একটা মেয়েকে বিয়ে করবি। সিলভি একদমই সুন্দর না, নিজের খেয়াল রাখবি। মশলা ব্লেন্ড করে দিয়েছি কিছু, বাইরে খাবার খাবি না, আর নিজের খেয়াল রাখবি। আর বলতে পারলো না রূপ, কাঁদতে লাগলো মুখ হাত দিয়ে। অনেক কিছু বলে ফেলেছি, মাফ করে দিস। তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, সবচেয়ে ভালো আমাকে চিনিস। রেহান এবার রূপকে জড়িয়ে ধরলো জোর করে। কি বলছিস এসব পাগলি? তুই জানিস না তুই আমার জন্য কি? থ্যাঙ্কস ঘড়িটার জন্য। আই লাভ ইউ দোস্ত। জানি সিলভিকে তোর পছন্দ না, আমারও ভালো লাগে না ওকে। একদম কাঁদবি না রেহান, আমাদের তো কথা হবে। তখন তো বরকে টাইম দিবি, আমার কথা মনে থাকবে। রেহানের ঠোঁটে চুমু দিল রূপ। তোর জায়গা সব সময় তোর জায়গায় থাকবে, বরকে তোর জায়গা দিব না পাগল। জানি রে পাগলি। গালে কপালে চুমু দিয়ে আবারও জড়িয়ে নিল রেহান। এভাবে বেশ কিছুদিন চলে গেল। রেহান একটি পার্ট টাইম জব করছে। রূপ বাসায় একা বসে আছে, কিছু একটা লিখছিল ডায়েরিতে। হঠাৎ ফোন বেজে উঠলো ওর। আরিফুল স্যার কল করেছে। হ্যালো স্যার। রূপ, ভালো আছো তো? জি। একটা কাজ করবা প্লিজ? জি স্যার, বলেন না। শোভা স্কুলে, ওকে নিয়ে আসতে হবে। আর তোমার ভাবির মনে হয় আজ জ্ঞান ফিরবে, তাই থাকতে হবে। পারবে? জি স্যার, অবশ্যই। ওকে, তাহলে জলদি যাও। ওকে। রূপ রেডি হয়ে নিল। রেহানকে একটি চিঠি লিখে নিল, আমি বাইরে যাচ্ছি, দেরি হবে না, খাবার রান্না করে আছে, খেয়ে নিস। রেহানের ড্রেসিং টেবিলে চিঠিটি রেখে বেরিয়ে পড়ল রূপ। শোভার স্কুল ছুটি হয়ে গেছে। রূপকে দেখতেই ছুটে এলো ও। ফুপি আছো? ভালো আম্মু, তুমি কেমন আছো? ভালো। বাসায় চলো। শোভাকে নিয়ে স্যারের বাসায় এলো রূপ। রূপন্তী, এসেছো? জি স্যার। আম্মু যাও, ফ্রেশ হয়ে নাও। জি পাপা। ভিতরে আসো রূপ।
না স্যার, যেতে হবে। আরে আসো তো। স্যার, রেহান বাসায় নেই। তাহলে একা কি করবে? তোমার ভাবিকে দেখবে না? হুম। চলো। ওকে। রূপকে সানার কাছে আনলো আরিফুল। সানা দেখো, রূপকে এনেছি। সানা হালকা চোখ মেলে রূপের দিকে তাকালো। আরিফুল, ও ওকে পানি দাও। ভাবি কেমন আছেন এখন? ও ভালো। তো তোমার কথা অনেক বলে ও। ভাবি রেস্ট করেন। হুম। আরিফুল কিছু নাস্তা এনে রূপের সামনে রাখলো। খাও। স্যার, এত কিছু আনলেন কেন? আরে খাও, আজ প্রথম এলে। হুম। সন্ধ্যায় বাড়ি ফিরে এলো রেহান। রূপকে না পেয়ে চিন্তিত হয়ে গেল। রূপকে কল দিল রেহান, ফোন ধরছে না কেন। বাইরে বের হলো রেহান, বাইকে উঠতে যাবে তখনই একটি গাড়ি ওদের বাসার সামনে এসে থামলো। আরিফুলের গাড়ি। রূপ বের হলো গাড়ি থেকে। স্যার আসেন। আরে না, বাসায় যাও। জি। পেছন ফিরে বাসার দিকে এগোয় রূপ। তখনই রেহান ওর হাত জোর করে ধরে ঘরে ঢোকায়, দরজা লাগিয়ে দেয় জোরে। কইছিলি? রেহান, আমি তো। কিছু বলার সুযোগ দিল না রেহান, খুব জোরে চর বসালো রূপের গালে। সারার সাথে তো ভালোই চলছে তোর, অসভ্য মেয়ে। কয়জন লাগে তোর? রেহান, কি বলছিস এসব? চুপ থাক। রেহান। আবারও চর দিল। বললাম চুপ থাক। জোরে হাত টেনে খাটের ওপর ফেললাম রূপকে। ভদ্র ঘরের মেয়েরা এতক্ষণ বাইরে থাকে? আশ্চর্য, কাজে গেছিলাম। চুপ। সারের সাথে কি কাজ তোর? এত ঘেঁষাঘেঁষি কেন ওনার সাথে? আর ইউ আউট অফ ইউর মাইন্ড রেহান? কি বলছিস এসব? কি বলবো, এত রাতে ওনার সাথে ঘরে ফিরছিস, অবশ্যই ভালো কোনো কাজ করিসনি। করেছি, সবই করেছি। শুয়েছি ওনার সাথে। তোর কি এত লাগে কেন? রাগকে সামলাতে পারছি না। খুব শুতে ইচ্ছা করে না? সবার সাথে তোর ইচ্ছা করে রাত কাটাতে, আমি বাদ থাকবো কেন? আমার সাথেও রাত কাটা। শার্টের বোতাম খুলতে খুলতে রূপের দিকে এগুলো রেহান। না দোস্ত, প্লিজ এমন করিস না। কেন শুতে ইচ্ছা করে না? আজ আমার সাথে থাকবি? দেখ, ভালো হবে না কিন্তু। একদম সরে যা রেহান, প্লিজ দোস্ত। রেহান, না এমন করিস না দোস্ত, আমি শেষ হয়ে যাব। রূপের আর্তনাদ কান পর্যন্ত পৌঁছনি রেহানের। হামলে পড়ল রূপের উপর। রূপের ঠোঁট দুটোকে আঁকড়ে ধরল রেহান। হাত চলে গেল রূপের শার্টের বোতামে। খামচে কামড় দিতে থাকলো রূপের পুরো শরীরকে। পুরো বাড়ি রূপের তীব্র চিৎকার আর আর্তনাদে ভরে গিয়েছে। এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলে রূপ। সকালে ভোরের ঘুম ভাঙে রেহানের। রূপের উপর শুয়ে আছে সে। মাথায় হাত দিল রেহান। রূপ এখানে কেন? ওর রুমে থাকার কথা ওর। এ অবস্থা কেন ওর? খাটের দিকে চোখ পড়তে গা শিউরে উঠল রেহানের। পুরো চাদর রক্তে ভরে গেছে। রূপের হাত দুটায় রক্ত শুকিয়ে আছে। ওর গালে গলায় খামসি আর কামড়ের দাগ। রেহানের মাথা কাজ করছে না। কি করলো সে? এতটা জঘন্য কাজ কি করে করলো? রূপের গায়ে চাদর জড়িয়ে দিল রেহান। কপালে আলতো করে চুমু দিল। নিজের প্রতি ওর প্রচন্ড ঘৃণা হচ্ছে রেহানের। কি করবে এখন সে? ডাক্তারকে কল দিবে, কিন্তু ডাক্তার কি ভাববে? রূপের এই অবস্থা ভালো না। ফোন বের করে ডাক্তারকে কল দিল রেহান। রূপ এখনো উঠছে না, ডাকও দিতে পারছে না। তারপরও ডাকলো কয়েকবার। রূপের তো ঘুমই ভাঙছে না। জগ থেকে একটু পানি নিয়ে রূপের মুখে ছিটালো রেহান। ঠান্ডা কিছু পড়াতেই কেঁপে উঠল রূপ। শরীর ব্যথায় ভরে আছে। রূপের শরীরে যেন মরিচ লাগিয়ে দিয়েছে। ভীষণ জ্বলছে কাটা স্থানগুলো। আস্তে আস্তে চোখ খুলল রূপ। সামনে রেহান দাঁড়িয়ে আছে, কথা আসছে না মুখ দিয়ে। রূপ, বাথরুমে নিয়ে যায় চল। রূপের হাত ধরতে চাইলে ধাক্কা দেয় রূপ। ধরবি না আমাকে। বাথরুমে নিয়ে যাব, ফ্রেশ হবি না? আবারও রূপের হাত ধরতে গেলে প্রচন্ড জোরে থাপড় দিল রূপ। বললাম না ধরবি না আমাকে। এত সাহস কি করে হয় তোর আমার সাথে এমন করার? নিচে নামতেই পড়ে যেতে যায় রূপ। রূপের হাত ধরে ফেলে রেহান। একদম চুপ থাক, চল নিয়ে যাই। রূপ দাঁতে দাঁত চেপে অন্যদিকে তাকায়। রেহান রুমে নিয়ে এলো রূপকে। বাথরুমে ঢুকিয়ে জামা কাপড় বের করে দিল। ফ্রেশ হয়নি, ডাক্তার আসবে। রূপ জোরে দরজা লাগায় রেহানের মুখের সামনে। রেহান চুপচাপ রুমে চলে আসে। হাত জোরে জোরে দেওয়ালে বাড়ি মারতে থাকে। রাগে ফুঁসছে রেহান। নিজেকে শেষ করে দিতে পারলে ভালো হতো। এত নোংরামি কিভাবে করলো ও? রূপ আয়নার সামনে তাকায়। কাটা জায়গায় বোলাতে থাকে। চোখের কানা বেয়ে অস্ত্র গড়িয়ে পড়ছে অনবরত। এক পর্যায়ে চিৎকার করে কেঁদে উঠল রূপ। দেওয়ালে হেলান দিয়ে বসে কাঁদতে থাকে। কলিং বেল বেজে ওঠে। রেহান হাতের রক্ত মুছে দরজা খুলে, ডাক্তার এসেছে। ইয়েস কাম ইন। ডাক্তার ভিতরে ঢুকলো। বসুন, আমি ওকে ডেকে আনছি। রূপের বাথরুমের দরজায় নক করতে লাগলো রেহান। ডাক্তার এসেছে। রূপ দরজা খুলে বের হয় রূপ।
কিসের জন্য? কিছু বলতে পারলো না রেহান। লজ্জায় মাটির সাথে মিশে যেতে মন চাইছে রেহানের। বস, ডাক্তার পাঠাচ্ছি বলেই বেরিয়ে যায় রেহান। রূপ চুল মুছে খাটে বসলো। রেহান ডাক্তার নিয়ে রুমে এসেছে। দুজনে চুপ হয়ে গেছে। রূপ রাগী চোখে রেহানের দিকে তাকিয়ে আছে। আসলে ডাক্তার নিজের উপর কন্ট্রোল। এইসব বিষয়ে ঘাটাঘাটি না করলেও চলবে ডক্টর। মেডিসিন দিন ব্যথা কমানোর। রেহান রূপের দিকে তাকিয়ে আছে। রূপ ওকে সত্যি বলতে দেয়নি, রেহানের মান সম্মান যাবে বলে। ডাক্তার মেডিসিন দিয়ে উঠে দাঁড়ালো। চলুন এগিয়ে দেই। ডাক্তার আর রেহান বেরিয়ে গেল। ডাক্তার দরজা দিয়ে বের হওয়ার সময় রেহানের ঘাড়ে হাত রেখে বলল, চলে গেল ডাক্তার। রেহান দরজা আটকে দিল। রূপ শুয়ে শুয়ে চোখের পানি ফেলছিল। কি হয়ে গেল এসব? এমনটা তো হওয়ার কথাই ছিল না। বুকে বালিশ চেপে কাঁদতে লাগলো রূপ। রেহান সিগারেট জ্বালিয়ে হাতে চাকা দিচ্ছে। চোখ জোড়াবে অস্ত্র গড়িয়ে পড়ছে রেহানের। দুপুরের খাবার বানালো রেহান। রূপের রুমের সামনে এসে দরজায় নক করলো রেহান। রূপ দরজা খুললো। রেগে কুচকে তাকিয়ে আছে। কিছু না বলে দরজা হালকা চাপায় রূপ, খেতে আয়। রেহান চলে আসে নিচে। প্লেটে খাবার বাড়তে থাকে। কিছুক্ষণ পর রূপ নিচে আসে, টেবিলে বসে খেতে আরম্ভ করে। রূপ, তোর পছন্দের পাস্তা বানিয়েছি। বাটিটি রূপের দিকে এগিয়ে দিলাম। আমি নিজে নিয়ে নিব, তোর সাহায্য লাগবে না। ওকে। খেতে খেতে রেহানের হাতের দিকে নজর গেল রূপের। জায়গায় জায়গায় কালো হয়ে আছে। রেহানের চোখে চোখ পড়তে চোখ সরিয়ে খাওয়ায় মন দিল রূপ। নিশ্চিত হাত পুড়িয়েছে রেহান? নিশ্চয় খুব জ্বলছে ওর। খাওয়া শেষে উঠে রুমে চলে এলো রূপ। রেহান রুমে এসে শুয়ে পড়ল। রূপ একটা ক্রিম হাতে রেহানের রুমে এলো। গভীর ঘুমে তলিয়ে গেছে রেহান। রেহানের গালে হাত বোলাতে লাগলো রূপ। ক্রিম বের করে রেহানের হাতে পোড়া জায়গাগুলোয় লাগিয়ে দিল। আর বেশিক্ষণ তাকাতে পারলো না রেহানের দিকে। রুম থেকে বেরিয়ে গেল রূপ। বিকেলে ঘুম ভাঙলো রেহানের। রূপকে দেখে আসা উচিত, কি করছে কে জানে। রূপের রুমে এলো রেহান। বারান্দায় দোলনায় বসে আছে রূপ। লম্বা চুলগুলি উড়ছে। পিছনে এসে দাঁড়ালো রেহান। কেন এসেছিস? লজ্জা করে না আমার কাছে আসতে? রূপ, প্লিজ দোস্ত, কথা বল আমার সাথে। পাগল হয়ে যাব আমি, কিছু ভালো লাগছে না আমার। রূপের পায়ের কাছে বসলো রেহান। রূপ, প্লিজ দোস্ত, এমন থাকিস না। জানি সরি বলে লাভ নেই, কিন্তু কি করব, রাগের উপর নিয়ন্ত্রণ আনতে পারিনি। মাফ করে দে প্লিজ। মাফ করলে সব ঠিক হয়ে যাবে রেহান। ঠিক হবে না। তুই বল, কি করলে শান্তি পাবি তুই? যা বলবি তাই করব, প্রমিস। চোখ মুছল রূপ। সত্যি বলছিস তো? হুম। আমি চলে যাব বাংলাদেশ। যত জলদি বিয়ে হবে ততই আমার জন্য ভালো হবে। রেজাল্ট আগে দিক। সময় নেই, অনলাইনে দেখে নিব। ওকে, সব ব্যবস্থা করছি আমি উঠে বেরিয়ে গেলাম। এরপর থেকে ওদের মধ্যে দরকার ছাড়া কথাই হতো না। প্রায় সময় চুপ থাকতো দুজন। ধীরে ধীরে রূপের যাওয়ার সময় চলে আসে। আরিফুল রূপের পাশে এসে দাঁড়ালো। ভালো আছো? জি স্যার। রূপের এক হাত ধরল আরিফুল। চলে যাচ্ছ, খুব খারাপ লাগছে। বাংলাদেশে গিয়ে স্যারকে ভুলে যেও না। না, ভুলবো না। ভাবি কই? কই জানি গেল, এখানেই তো ছিল। ওনাকে আমার সালাম দিবেন। হুম। দূর থেকে দাঁড়িয়ে আরিফুল আর রূপকে দেখে রাগে ফুঁসছিল রেহান। রূপের হাত ধরে টেনে কলেজের বাইরে আনলো রেহান। এইভাবে টেনে আনলি কেন? উফ, খুব কষ্ট হচ্ছে রূপ। যে ছেলের সাথে তোর বিয়ে ঠিক হয়েছে না, তাকে না করে দে, স্যারকে বিয়ে করে নে। এইসব আর সহ্য করব না আমি। স্যার ম্যারিড, তার একটা বাচ্চাও আছে। ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, উনি আমাকে বোন আর আমি ওনাকে ভাই মনে করি। রেহানের হাত ঝাড়ে দিয়ে ফেলে চলে গেল রূপ। পরের দিন সকাল সকাল রূপ বেরিয়ে গেল এয়ারপোর্টের উদ্দেশ্যে। রেহানকে জানানোর প্রয়োজন মনে করেনি। বাড়িটিকে বারবার দেখে কান্নায় বুক ভাসিয়েছিল ও। পুরো বাড়িতে ওরা রেহানের দুষ্টমি মাখা সময়গুলো জড়িয়ে আছে। কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল। সকাল 10টায় ঘুম ভাঙলো রেহানের। ফ্রেশ হয়ে এলো। রূপের রুমের দিকে এগোতে খেয়াল করলো দরজায় তালা মারা। চিৎকার করে অনেকবার ডাকলো রূপকে, কিন্তু সাড়াই পেল না। রূপ বলে খুব জোরে চিৎকার করলো রেহান। 2 দিন পর কলিং বেল বাজতেই জুম দরজা খুলে দিল। আপি তুই? রূপের চোখ মুখ ফুলে আছে। কি হয়েছে আপু তোর? ভিতরে আয়। কি রে ঝুম, কে এসেছে? রূপের মা পাশের রুম থেকে বলতে বলতে এলেন। আরে রূপ, কেমন আছিস মা? চোখ মুখ ফুলিয়ে ফেলেছিস কাঁদতে কাঁদতে। রূপকে জড়িয়ে নিলেন রূপের মা। রূপ গলা ছেড়ে কাঁদতে লাগলো। মাকে খুব জোরে জড়িয়ে ধরেছে রূপ। রূপ, কিছু হয়েছে মা?
বল না। চোখ মুছে সরে এলো রূপ। না মা, কিছু হয়নি। তোমাদের খুব মিস করছিলাম তো। ও, তা হঠাৎ না জানিয়ে কেন আসলি? আসলে মা, হঠাৎ প্ল্যান হয়ে গেল। বাবা কই? নামাজ পড়তে গেছে, চলে আসবে। তুই যা, ফ্রেশ হয়ে নে। জি। রূপ রুমে এসে দরজা লাগিয়ে দেয়। চোখের পানিটা একদম ঘাড়ধারা হয়ে গেছে, কথা শুনতেই চায় না। চোখ মুছে কাপড় নিয়ে বাথরুমে ঢুকলো রূপ। বাবা নামাজ থেকে এসেছেন, বড় দুটো লাগেজ দেখে বললেন, রূপের মা আজ যা পারছেন রান্না করছেন, সব রূপের পছন্দের খাবার। এদিকে রেহান বেরিয়েছে সেই সকালে, ঘরে ফিরতে মন চাইছে না। রূপকে তো আর দেখতে পাবে না, অভ্যাস হওয়া। ড্রিঙ্কসের বোতল একটা নিয়ে রাস্তায় এক কোনায় বসে আছে রেহান। বারবার চোখ মুছে চলছে রেহান। কোথা থেকে যেন দৌড়ে এলো আরিফুল, রেহানের হাত ধরল। কি করছো এখানে? বাসায় যাও, রূপ তো ওয়েট করছে। সব আপনার দোষ স্যার। আমি আবার কি করলাম? আপনার কারণে রূপকে মেরেছিলাম, আপনার কারণে। ওকে, ও এতটা ড্রিঙ্কস করেছিল যে বেহুশ হয়ে গেল। রেহান কি বলছিল রেহান এসব ভাবলো আরিফুল। ওকে বাসায় নিয়ে যায়। রেহানকে ড্রাইভারের সাহায্যে কোলে নিয়ে গাড়িতে ওঠালো আরিফুল। সানা জয়ের কাছে ছুটে এলো। ও রেহান না? হুম, এই অবস্থা কেন ওর? রূপ কই? সব পরে বলছি, আগে ওকে রুমে নিতে সাহায্য করো। হুম। রেহান অপর হাত ধরে দুজন মিলে রুমে নিয়ে খাটে শুয়ে দিল রেহানকে। কি হয়েছে আরিফুল? বলছিল আমার কারণে নাকি রূপকে মেরেছে ও, কিন্তু রূপ কোথায় সেটাই বুঝতে পারছি না। কিছু হলো না তো মেয়েটার? আরে না, তবে চিন্তা হচ্ছে। রূপের নম্বরে কল দিল আরিফুল, নম্বর বন্ধ বলছে। ওর নাম্বার বন্ধ। বন্ধু? হুম, আরিফুল, কিছু করো। কি হয়েছে মেয়েটার কে জানে? আমি দেখছি। এদিকে ফিরে শুয়ে বের হলো রূপ। চুল মুছে রুম থেকে বের হতেই ঝুম বলল বাবা আসছে। রূপ দৌড়ে বাবার কাছে এসে জড়িয়ে কাঁদতে লাগলো। রূপ কেঁদেই যাচ্ছে। এদিকে চোখ খুলে এক অচেনা রূপে নিজেকে আবিষ্কার করলো রেহান। ধরফর করে উঠে বসে চারিদিক দেখতে লাগলো। কই এসেছে ও? এটা তো ওর বাসা না। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। মাথাটা কেমন ব্যথা আছে। কপালে হাত দিয়ে কিছু মনে করার চেষ্টা করলো রেহান। কাল তো সে রাস্তায় ছিল, ওকে কে নিয়ে আসলো? তখনই ছোট্ট একটি মেয়ে রুমে আসলো। রেহানকে দেখে জোরে চিৎকার করলো, পাপা, রেহান ভাইয়ার জ্ঞান ফিরেছে। এ মেয়ে আমার নাম জানে কি করে? অবাক হচ্ছে রেহান। তখন আরিফুল স্যার রুমে এলো। শোভা, মার কাছে যাও। জি পাপা। ঘুম কেমন হলো রেহান? আমি এখানে কেন? কাল ড্রিঙ্ক অবস্থায় রাস্তায় পড়েছিলে, আমি না দেখলে এতক্ষণ জেলে থাকতে। ও, আমার যেতে হবে। নাস্তা করে যাও রেহান। না স্যার, আমার এক্ষুনি যেতে হবে। যাওয়ার আগে বলে যাও রূপ কই। ও তো বাংলাদেশে চলে গেছে। এভাবে না বলে রেজাল্ট না নিয়ে চলে গেল। আসো, নাস্তা করবে। না স্যার, প্লিজ আসো। আর কিছু বলতে পারলো না রেহান। স্যারের পিছু পিছু ডাইনিং টেবিলের কাছে চলে এলো। শাড়ি পরিহিতা এক মহিলা টেবিলে খাবার বাড়ছেন, সম্ভবত স্যারের স্ত্রী। রেহানকে দেখে মুচকি হাসলেন। নাস্তা করতে এসো রেহান। রেহান, এ আমার ওয়াইফ সানা। ও, সবাই মিলে নাস্তা করতে বসলো। ওই দিন রূপ ছিল বলেই তো সানার কাছে থাকতে পেরেছিলাম, না হলে ওর জ্ঞান ফিরেছে জানতে পারতাম না। রেহানকে শুনিয়ে শুনিয়ে বলছিল আরিফুল। জি স্যার, কি বলতে চাইছেন বুঝলাম না। তোমার ম্যাডাম কোমায় ছিল 4 বছর। ওই দিন জ্ঞান ফিরবে বলে মনে হচ্ছিল, তাই রূপকে কল দিয়েছিলাম শোভাকে বাসায় আনতে স্কুল থেকে। বাসায় আসার পর তো ওর ভাবের সাথে দেখা করে চলে যেতে চাইছিল। আমি লাঞ্চের জন্য আটকে দিয়েছিলাম ওকে। খাবার গলায় আটকে যায় রেহানের। কাশতে শুরু করেছে। আরিফুল রেহানের সামনে পানির গ্লাস ধরল। নাও, পানি খাও। জি থ্যাঙ্কস। পানি খেয়ে নিল রেহান। ওই দিন সব জানতে পারলে রূপের সাথে কখনোই এমন করতো না রেহান, কিন্তু সেদিন তো বলার সুযোগ দেয়নি। আর কিছু বলতে পারছে না রেহান। বাংলাদেশ ফিরে নাম্বার চেঞ্জ করে ফেললো রূপ। রেহানের সাথে এই মুহূর্তে কথা বলতে মন চাইছে না ওর। বাসায় ওর আত্মীয় স্বজন অনেকেই এসেছে ওকে দেখতে। সবার সাথে হাসি মুখে থাকলেও ওর ভিতর ভিতর ঠিকই বুক ফেটে যাচ্ছে রূপের। সব কাজিনরা ওর রুমে এসেছে, গল্প করছে সবাই। ঠিক তখনই ওর মামাতো ভাই নাদিমের চোখ পড়ল রূপের গলার নিচের কালো দাগটির দিকে। নাদিমের কথা শুনে সবাই রূপের দিকে তাকালো। নাবিলা আপু হেসে চোখ টিপ মারল। আরে না, তেলের ছিটা পড়েছিল। নাবিলা আপু বুঝেও চুপ থাকলো। সবাই গল্পে মন দিল। এভাবে 6-7 দিন কেটে গেল। রূপের শরীরটা ভালো নেই। কয়েকদিন ধরে মুখে রুচি পাচ্ছে না, কিছুই খেতে গেলে গন্ধ লাগছে, মাথা ঝিমঝিম করে বমি আসে।
শুকিয়ে গেছে কয়েকদিনে। দুপুরে খেতে বসলো সবাই। ভাত মুখে নিতেই বমি এলো রূপের। দৌড়ে বাথরুমে চলে গেল। রূপের বাবা জিজ্ঞাসা করলেন রূপের মাকে। কি জানি, কয়েকদিন ধরে খেতেই পারছে না মেয়েটা। ওকে। খাবার খেয়ে রূপের বাবা হাত ধুতে চলে যায়। রূপ খাটে শুয়ে পড়ে, ভালো লাগছে না ওর। বিকেলে ঝুমের ডাকে ঘুম ভাঙল রূপের। আপি, ডাক্তার আসছে কেন? তোর চেক আপ করতে। আমি তো ঠিক আছি। বাবা পাঠিয়েছেন। ও রূপের মা বাবা ডাক্তার নিয়ে রুমে এলেন। জি। না কেন? জি। কি? প্লিজ আঙ্কেল, ওনাদের বলবেন না। বলবেন আমার প্রেশার লো হয়ে গেছে, আমি ম্যানেজ করে নিব। ডক্টর বেরিয়ে গেল। এদিকে রেহান রূপের সাথে কন্ট্যাক্ট করার অনেক চেষ্টা করছিল, পারেনি। খুব কষ্টে কাটছিল রেহানের দিনগুলো। পরের দিন রূপকে না জানিয়ে বাবার ঠিক করা ছেলে তার বাবা মাকে নিয়ে বাসায় উপস্থিত হলো। তাদের বেশ পছন্দ হয়েছে রূপকে। ছেলের বাবা মার প্রশ্নের উত্তর দিচ্ছে রূপ। ছেলেটার নাম সাব্বির, দেখতে বেশ লম্বা ফর্সা আর অনেক স্মার্ট। রূপকে ওদের সামনে বসানো হয়েছে। সাব্বির ওকে আর চোখে দেখছে, নজর এড়ালো না রূপের। সাব্বির বলে উঠল, আপনারা কিছু মনে না করলে ওর সাথে প্রাইভেটে কথা বলতে চাই। জি বাবা, চলুন। রুমটা বেশ সুন্দর। থ্যাঙ্কস। তার চেয়ে বেশি সুন্দরী রুমের মালিক। খাটে বসলো সাব্বির। আপনিও বসুন। জি পড়ার টেবিলে চেয়ারে বসলো রূপ। আপনি কি বিয়েতে রাজি? জি অবশ্যই। কেন, আপনি রাজি না? না, আপনাকে বিয়ে করতে পারবো না আমি। কারণটা কি বলা যায় না? হট রূপ জল জল চোখে সাব্বিরের দিকে তাকালো। আমি প্রেগনেন্ট। হট, ফাজলামো করছেন কেন? হাসতে হাসতে বলতে লাগলো সাব্বির, বিয়ে না করার জন্য এমন এক্সকিউজ? এইসব ফাজলামোর বিষয় না। আমার বেস্ট ফ্রেন্ড রেহান ছোটকাল থেকেই একসাথে বড় হয়েছি আমরা। পড়াশোনা, খাওয়া দাওয়া, খেলাধুলা সব একসাথে হয়েছিল আমাদের। একে অপরের মাঝে এমনভাবে মিশে গিয়েছিলাম যে ওকে ছাড়া কিছুই ভালো লাগতো না আমার। ও নিজেও আমাকে ছাড়া থাকতে পারতো না। কিন্তু এ বন্ধুত্ব কখন ভালোবাসে বদলে গেল বুঝতেই পারিনি। আমেরিকা গিয়ে একসাথে এক বাসায় থাকতে শুরু করলাম। ঝগড়া খুনসুটি দিয়ে সময়গুলো কেটে যাচ্ছিল আমাদের। আমাদের লেকচারার আরিফুল স্যার, যাকে ভাই মনে করতাম, উনিও বোন মনে করতেন আমায়। কেন জানি রেহানের সহ্য হতো না ওনার সাথে কথা বলা। ভীষণ রেগে যেত। স্যারের ওয়াইফ কমায় ছিল, তাই এতদিন ওনার মেয়েকে স্কুল থেকে নিয়ে আসতে চাই। স্যার আমাকে লাঞ্চ করে যেতে বললে আমি অনেকবার মানা করার পরেও উনি জোর করে রেখে দেয়। সন্ধ্যায় উনি নিজেই বাসায় পৌঁছে দিল। রেহান ওনার সাথে দেখে ফেলে আমায়। রেহান আমাকে যা তা শোনাতে থাকে। আমি রাগে বাজে কথা বলে ফেলি, যার কারণে ও রেগে আমাকে। আর বলতে পারলো না রূপ, কাঁদতে লাগলো। রূপন্তী প্লিজ কাঁদবেন না। দেখুন, আমি আপনার বাচ্চাকে আপন করে নেব, ট্রাস্ট মি। না, এখন বলছেন আপন করে নেবেন, পরে দ্বিতীয় বাবু হলে ওর আদর দেখাশোনা কমে যাবে। আর আমি নিজেও কখনো আপনাকে হাজবেন্ড হিসেবে মেনে নিতে পারবো না। বড় একটি নিঃশ্বাস ফেললো সাব্বির। কি জানি চিন্তা করে বলল, একটা সাহায্য করবে আমায়? কি? আমেরিকা শিকায়ও আমার কোম্পানির এমডি হবে তুমি। তুমি যে সাবজেক্টে পড়াশোনা করেছো সেটাই পোস্টের জন্য পারফেক্ট। না, আমি যাব না। কেন? সেখানে ও আছে। কিছু হবে না, হয়তো সে নিজের ভুল বুঝে তোমার আর আমার বাবুকে আপন করে নেবে। প্লিজ মানা করবে না। দ্যাটস লাইক এ গুড গার্ল। আপনি আপনার বাবা মাকে কি বলবেন? বলবো বিয়েতে রাজি না আমি। থ্যাঙ্কস, আর সরি আপনাকে কষ্ট দেওয়ার জন্য। আরে পাগলি, সরি বলতে হবে না। মুস্কি হাসলো রূপ। এরপর কয়েকদিন কেটে গেল। সাব্বির রূপকে শিকাগোতে পাঠানোর সকল ব্যবস্থাই করে দিল। আবারও যাচ্ছিস মা? রূপের পিছনে এসে বলল, জি মা। কোটের কলার ঠিক করতে করতে বলল রূপ, শোন, যে কল দিস। ওকে। রুম থেকে বেরিয়ে গেল রূপ। সবার সামনে এসে দাঁড়ালো। বাবা, যাচ্ছি। জি। ঝুম, আসি। জি আপি। বেরিয়ে গেল রূপ। সাব্বির রূপের সাথে যাচ্ছে। এয়ারপোর্টে এসে রেহানের কথা মনে পড়ে গেল রূপের। চোখ বেয়ে অস্ত্র গড়িয়ে পড়ছে। কি হলো? না, কিছু না।
অবশেষে শিকাগোতে পৌঁছে গেল ওরা। রূপকে সাব্বির নিজের একটি বাসা থাকার জন্য দিল। এখান থেকে 2 কিলোমিটার দূরে রেহানের বাসা। রূপ বারান্দায় দাঁড়িয়ে আসতে কফির মগ নিয়ে সামনের দালানগুলো দেখছে ও। হঠাৎ করে ওর ফোন বেজে উঠল। আরিফুল স্যার কল করেছে। হ্যালো ভাইয়া। কি হলো, ভুলে গেলা আমাদের? না ভাইয়া, আসলে একটু ব্যস্ত ছিলাম। আবার যখন এসেছি দেখা তো হবেই। রেহানের সাথে যোগাযোগ হয়? উফ, ওর অবস্থা ভালো না। কি হয়েছে ওর? এই মন মরা থাকে, কারোর সাথে কথা বলে না। ওকে বলবেন না আমি এসেছি। আচ্ছা ভাইয়া, বাবা কল করেছে, পরে কথা বলবো। ওকে, বাই। বাই। ফোন কেটে দিল রূপ। রেহানের কথা শুনে কেমন জানি লাগছিল, তাই ফোন কেটে দেয়। 5 মাস পর রেজাল্ট প্রকাশ হলো। রূপের কলেজে যেতে হবে। কি করে যাবে ভাবছে। রেহানের সামনে আসতে চায় না ও। 4 মাস চলছে, এখন পেট বেশ বড় হয়েছে। মার দেয়া বোরকা পরে নিল রূপ। মুখ ঢেকে বেরিয়ে পড়ল কলেজের উদ্দেশ্যে। পরিচিত বেশ কিছু মুখ দেখতে পেল, তবে কারোর সামনে আসতে চাইছিল না রূপ। বোর্ডে রেজাল্ট টানিয়ে দেওয়া হয়েছে। সেখানে যাওয়ার সময় রিয়ানের দিকে চোখ পড়ল রূপের। মুখ ভর্তি গোপ উঠেছে ওর। রিয়ানও কেমন করে তাকিয়ে আছে রূপের দিকে। রূপ আস্তে করে পেটে হাত বুলিয়ে বলল, দেখছিস তোর বাবা? সবাই ভিড় জমালো। বোর্ডের কাছে রিয়ানের পেছনে রূপ দাঁড়িয়ে রেজাল্ট দেখার ট্রাই করছে। আপু আপনি সামনে দাঁড়ান। রূপের দিকে ফিরে বলল রেয়ান। আপু, শালা হারামি। মাথা ঝাঁকালো রূপ, রেয়ানের সামনে দাঁড়ালো। দুজনের রেজাল্ট অসম্ভব ভালো হয়েছে। খুশিতে রেয়ানকে জড়িয়ে ধরলো রূপ। রেয়ানও অবাক হয়ে তাকিয়ে আছে। রূপ কিছু না বলেই সরে এলো। এক্সকিউজ মি প্লিজ। চিনল না। কি ডাকছেন কেন? এই যে আপু, আপনার ব্যাগ। পেছনে ফিরে রেয়ানের হাত থেকে ব্যাগ নিল রূপ। দ্রুত সরে গেল। একটা ঠ্যাংচও দিল না। কেমন মেয়ে। রূপ আরিফুলের কাছে এলো। আপনি? নিকাব সরালো রূপ। আরে রূপ, তুমি? জি স্যার। কেমন আছো? ভালো স্যার। তোমার ভাবি তোমাকে দেখতে চাইছিল। নিয়ে আসবেন। রেজাল্ট কেমন হয়েছে? স্যার, ফার্স্ট ক্লাস পেয়েছি। কনগ্রাচুলেশনস। থ্যাঙ্কস। আসে তাহলে। আপনারা আসবেন? অবশ্যই। বেরিয়ে এলো রূপ। বাইরের দিকে রওনা হলো। রাস্তায় রনের সাথে দেখা হলো। রন ওর এখানকার ফ্রেন্ড, বেশ ভালো ছেলেটি। হাই রূপ। হ্যালো, কেমন আছো? গুড। উড বি মাদার। ইয়েস। হাজবেন্ড কি করে? রূপের হাসিমাখা মুখের রং উড়ে গেল। বিজনেস করে। ওকে, কই থাকে? আমার সাথেই। ওহ, ওকে রূপ, বাই। বাই। ফিরে এলো রূপ। রেয়ান শুয়ে আছে খাটে। হঠাৎ করে ওর নম্বরে কল এলো। রন কল করেছে। হ্যালো। রেহান কেমন আছো? গুড। তুমি কেমন আছো? ভালো। রূপের সাথে দেখালো আজ। শোয়া থেকে উঠে বসলো। হোয়াট? হ্যাঁ, কেন দেখোনি? না তো। কলেজে ছিল, কালো লম্বা ড্রেস, মাস্ক সহ। বোরকা? ও হাজবেন্ড সহ এসেছে। আর তুমি জানো না, ওর বেস্ট ফ্রেন্ড তুমি। বুকে মোচড় দিয়ে উঠে রেয়ানের। হাজবেন্ড সহ এসেছে রূপ? ও প্রেগনেন্ট? ঝগড়া হয়েছে? না। তাহলে? রন, ভালো লাগছে না, পরে কথা বলি। অবশ্যই। ফোন রেখে দিল রেয়ান। রূপ বিয়ে করেছে, তাহলে ওকে একবার জানানোর প্রয়োজন মনে করেনি কেন রূপ? রূপে ডেলিভারির সময় এগিয়ে আসতে লাগলো। চাকরি থেকে ছুটি নিয়েছে, শরীর চলে না এখন। রাতে বাবুর সাথে সময় কাটায়, আর দিনে সানা ভাবি আসে, ওনার সাথে সময় কেটে যায়। অবশেষে রূপ ছেলে সন্তানের জন্ম দিল। নাম রেখেছে রোহান। দেখতে একেবারে রেহানের মতো। বাবুটা বড় হচ্ছিল আর দুষ্টু শিরোমণি হচ্ছিল। রেহানের ছবি দেখা ছাড়া খেতেই চাইতো না। তখনই ওকে খেতে বসাতো। পাপা দেখব করে জ্বালিয়ে মারতো রূপকে। রোহানের 4 বছর বয়স। রূপ ওকে সাথে করে নিয়ে অফিসে আসে। সোফায় রোহানকে বসিয়ে কাজ করছিল রূপ। তখনই ওর ফোনে আরিফুলের কল আসলো। রূপের মুখে হাসি ফুটে ওঠে। রোহানের দিকে আর চোখে তাকালো রূপ। ও যদি জানে ভাইয়া কল করছে তাহলে আর কথাই বলতে দিবে না। ঠিক তাই হলো। মাম্মাকে কল করতে? কেউ না বাবু। বলো না, মাম্মা ফোন দিতে না? না তো। কথা বলবো, পেজ পেজ। মাম্মা আগে কথা বলি। না, পেজ দাও না মাম্মা। স্যার বলুন। রোহান এতক্ষণে টানাটানি শুরু করেছে ফোনে। কি বলে রোহান? আপনার সাথে কথা বলবে। ও শোনো,
কাল ভার্সিটিতে ইউনিয়ন পার্টি আছে, চলে এসো। কখন? 7টার মধ্যে থেকো। ওকে স্যার। রেহানকে দাও। ওকে ধরো। তোমার মাম্মা? হ্যালো মাম্মা, ভালো আছো? হ্যাঁ বাবা, তুমি কেমন আছো? বাও, মাম্মা পাপাকে এনে দাও না। তাই নাকি? তোমার মাম্মাকে আমি মার দিব। এভাবে অনেক কথা হলো মামা ভাগ্নের মধ্যে। রাতে খাওয়াতে বসলো রূপ রোহানকে। পাপা দেখবো। ফোনের গ্যালারিতে রেহানের ছবি বের করে রোহানের সামনে রাখলো রূপ। এবার খাও বাবা। পরের দিন সন্ধ্যা, রূপ রোহানকে নিতে এলো সাব্বির। কলেজে দিয়ে আসবে গাড়িতে করে, সাথে আছে নিতু, সাব্বিরের ওয়াইফ। কলেজের সামনে এসে গাড়ি থেকে নামলো ওরা। রেহান ফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে রূপকে দেখলো সাব্বির আর রোহানের সাথে। নাক ফুলিয়ে ফেললো রেহান, সরে গেল সেখান থেকে। আরে সিলভি, ভালো আছো? তুমি ভালো আছো রূপ? ওই দিন তোমার গায়ে কফি ফেলেছিলাম, মাফ করে দিও। আরে এইসব ভুলে যাও। কার সাথে এলে? আমার ছেলে রোহান। হাজবেন্ড কি করে? নেই। নেই মানে? বিয়ে হয়নি। তাহলে ছেলে? রেহানের। ও বুঝলাম। হাসলো সিলভি। ছেলে কই? এই যে পাশে তাকিয়ে রোহানকে পেল না রূপ। রোহান, রোহান! জোরে ডাকছে রূপ। ফোনে কথা বলছে রেহান। হঠাৎ প্যান্টে টান অনুভব হলো। ফোন রেখে পেছনে তাকালো, কিউট একটা বাবু দেখতে পেল রেহান। পাপা, পাপা। আশ্চর্য, পাপা বলছে কেন? নিচু হলো রেহান। নাম কি তোমার? রোহান। হো। কোলে তুলে নিলাম রোহানকে। বুকে কেমন যেন এক অনুভূতি হলো। অনেক কিউট তুমি। রোহানের গালে চুমু খেলাম। পাপা? আমি তোমার পাপা না। না, তুমি আমার পাপা। না বাবা, তোমার মা কই? রোহানকে রেহানের কোলে দেখতে পেল রূপ। ওদের কাছে এগিয়ে এলো। রূপের চোখের কোণায় পানি। রেহান হা হয়ে রূপকে দেখছে, চোখ জোড়া ছলছল করছে। রোহান, মামার কোলে এসো। না, আমি পাপার কাছে থাকবো। তোমার ছেলে? আমার ছেলে। পুরাই বাপকা বেটা। রোহানকে কোলে নিল, বাবার মতন হয়েছে। তাও বলা যায় না। ফার্স্ট আমি, তারপর হাজবেন্ড, আর কত কি ছিল কে জানে। রোহানকে নিয়ে চলে যেতে লাগলো। সত্যি কথা গায়ে লাগছে, পেছন থেকে জোরে বলল রেহান। চোখ মুছতে মুছতে অন্যদিকে চলে গেল রূপ। রেহানকে দেখে চিনতেই কষ্ট হলো না সাব্বিরের। কাছে এগিয়ে এলো। হাই রেহান। হ্যালো। রূপের সাথে মিট হলো? আপনি রূপের বর তাই না? জানেন আপনার ওয়াইফ আগে আমার সাথেই ছিল। জানি। তারপরও বিয়ে করলেন। মহৎ মানুষ আপনি। তবে ভুল বলছো। কি? সে আমার ওয়াইফ না, কারণ সে শুধু একজনকে ভালোবাসে। এর আর ভালোবাসা? আগে তো ওর বেস্ট ফ্রেন্ড ছিল না। এতটুকু বিশ্বাস করো না ওকে। সি অনলি লাভ ইউ। তাহলে এভাবে না বলে চলে যেত না সেদিন থেকে? এবার কি করতো? সন্দেহ করতো কথায় কথায়। সেটার জন্যই তো সরি বলছিলাম। সব সমাধান সরিতে হয়। ওকে। নিজের ছেলেকেও চিনতে পারেননি? ছেলে? যাকে কোলে নিয়েছেন। সত্যিও আমার ছেলে? তোমার ছেলে। বলো না, বাপ হিসাবে কেন দায়িত্ব নেই তোমার? ওর সাথে দেখা করতে চাই। ও করবে না। প্লিজ একটা বার। রূপ রোহানকে ঘুম পাড়াচ্ছিল। কলিং বেল বাজছে। রোহানের গায়ে কম্বল জড়িয়ে উঠে পড়ল রূপ। দরজা খুলতে কেউ খুব জোরে জড়িয়ে নিল ওকে। খুব জোরে নিঃশ্বাস নিচ্ছে দুজন। আকস্মিকতায় ঘাবড়ে গেছে রূপ। আই এম সরি রূপ, প্লিজ মাফ করে দে। সর সর, ছাড় আমাকে। প্লিজ এমন করিস না। কত কষ্ট থেকেছি বলে বোঝানো যাবে না। কষ্টে আমি থাকিনি, থেকেছি। একটা বারো বোঝার চেষ্টা করিসনি। সরি, প্লিজ মাফ করে দে। কখনো না, চলে যা। রোহানের বাবা আমি। ওর বাবা নাই, নিজেকেই বাপ বলবি না। কেন বাপ বলছিস? 4 বছর 10 মাস একা বড় করেছি। তখন তো ওর বাপ দরকার ছিল। কই ছিলি তখন? পারবি ওই সময়গুলো ফিরিয়ে দিতে? জানি পারবো না, কিন্তু নতুন করে শুরু করবো আমরা। রূপ কিছু বলতে পারছে না। রূপের হাত ধরে পায়ের কাছে বসলো রেহান। প্লিজ রূপ, ফিরিয়ে দিস না। আর তোদের ছাড়া থাকতে পারবো না। ওঠ। না প্লিজ এমন করিস না, মাফ করে দে। মাম্মা। পিছনে তাকালো রূপ। রোহান, ঘুমাওনি? পাপা কাঁদে কেন? রোহানের কাছে মাম্মাকে বলো পাপাকে মাফ করতে। না,
রোহান ঘুমাতে যাও। রোহান বললাম ঘুমাতে যাও। যাও। রেহান ইশারায় করায় মন খারাপ করে চলে গেল রোহান। এভাবে ধমকাচ্ছিলি কেন আমার ছেলেকে? তুই যা, কোনো কথা বলতে চাই না। যাব না। রূপকে কোলে করে পাশের রুমে নিয়ে গেল রেহান। দেয়ালের সাথে জাপড়ে ধরেছে। কি করছিস? ছাড়। আগে বল মাফ করছিস? না। রূপের পেটে রেহানের হাত স্লাইড করছে। কাপা গলায় বলল রূপ। রূপের গলায় চুমু দিল রেহান। সরে এলো রূপ থেকে। নিচে বসে রূপের শাড়ির আঁচল সরিয়ে পেটে চুমু খাচ্ছে রেহান। রেহান এমন করিস না প্লিজ। মাফ করে দে আগে। এত সহজ না। রেহান উঠে দাঁড়ালো। আমিও দেখব। রোহানের পাশে গিয়ে শুয়ে পড়ল রেহান। রূপও সোফায় শুয়ে পড়ল। সেদিন রাতে কারোর কথাই হয়নি। সপ্তাহখানিক পর রূপকে জোর করে বাংলাদেশে নিয়ে এসেছিল রেহান। রোহান সহ বাবা মাকে রাজি করিয়ে বিয়ে করলো দুজন। আজ তাদের বাসর রাত। রোহানকে দাদা দাদির কাছে পাঠিয়ে রুমে এলো রেহান। খাটের মাঝখানটায় রূপ ঘোমটা দিয়ে বসে আছে। ওর সামনে এসে বসলো রেহান। রূপ, কথা বলবি না। ওমা, বরকে তুই করে বলা হচ্ছে, মানবো না। রূপের হাতের ওপর হাত রাখলো রেহান। একটাবার বল না। কি? ভালোবাসিস? নিজে কি বলেছিস? আই লাভ ইউ রূপ। রেহানের গলা জড়িয়ে কেঁদে দিল রূপ। আর কখনো রাগ করবি না। কখনো না। কিছু নিয়ে রাগ হলে আমাকে জানাবি। অবশ্যই, এমন ভুল আর হবে না। সারা জীবন ভালোবাসতে হবে। রূপকে জোরে জড়িয়ে নিলাম বুকে। সারা জীবন ভালোবাসবো। সরে এলো রূপ। রূপের চোখের পানি মুছে দিল রেহান। ভালোবাসি, এতগুলা ভালোবাসি। রূপের চোখের পাতায় চুমু খেলো রেহান। খাটে শুয়ে দিয়ে রূপের ওপর উঠলো। ঠোঁট দুটোতে চুমু এঁকে দিল রেহান। রূপের কাঁধে গলায় ভালোবাসার পরশ বোলাতে শুরু করলো। দুজন অজানা ভালোবাসায় দুনিয়ায় হারিয়ে গেল। থাক, আর কিছু জানতে হবে না আপনাদের। বেশি বললে 18+ হয়ে যাবে। বাকিটা ইতিহাসের পাতায় লেখা আছে, পড়ে নিয়েন। এভাবেই অটুট থাকুক রূপ রেহানের ভালোবাসা।